পলিসি করব সেই পলিসিটা হচ্ছে যারা লোকাল বিনিয়োগ করছেন সেই বিনিয়োগের সাথে আমরা কিছু লাইসেন্স অব্লিগেশন কনসেপ্ট নিয়ে আসবো। অর্থাৎ আপনি যদি মোবাইল কোম্পানি হন তাহলে আপনি সার্টেন অ্যামাউন্ট অফ ভিলেজ, সার্টেন অ্যামাউন্ট অফ স্কুল, হসপিটাল কাভারেজ এগুলো কভার করছেন কিনা, রেল নেটওয়ার্ক, মোবিলিটি নেটওয়ার্ক, হাইওয়ে, নৌ পরিবহন পথ, এই হাইওয়ে এই মোবিলিটি কভারেজ করছেন কিনা, এই জিনিসগুলো লাইসেন্স অব্লিগেশনের আওতায় নিয়ে আসবো। যারা যত বেশি লাইসেন্স অব্লিগেশন মানবে তারা তত সহজে নতুন লাইসেন্স পাবে। আইএসপি গুলোর কোয়ালিটি এনশিওর, আপনি যে রাউটারটাতে পপটা বসাচ্ছেন সেখানে এসএনএমপি আছে কিনা, সেখানে ভিজিবিলিটি এনএমএস আছে কিনা, যদি না থাকে ইউ উইল বি লেফট আউট। অর্থাৎ আমরা অ্যাকোমোডেট করব বেসড অন ক্যাপাসিটি। আপনি যদি লাইসেন্স অব্লিগেশন এবং টেকনিক্যাল ক্যাপাসিটিতে আপনি যদি আউটফিট হন, আপনি যদি ক্রাইটেরিয়া ফুলফিল করেন তাহলে আপনাকে অ্যাকোমোডেট করা হবে। আর আপনি যদি যেন তেন ভাবে জাস্ট কোনোভাবে লাইসেন্স না নিয়ে কোয়ালিটি এনশিওর না করে যদি ব্যবসা চালিয়ে থাকেন তাহলে দেয়ার ইজ এ চান্স ইউ উইল বি কিকড আউট। একই সাথে আইএসপি গুলো, আইআইজি গুলো যে ব্যান্ডউইথ দিচ্ছে তার মনিটরিং আমাদের লাগবে, আইটিসি মনিটরিং লাগবে, সাবমেরিন কেবলের মনিটরিং লাগবে। আমরা এই মনিটরিং ক্যাপাসিটিগুলো অ্যাচিভ করব যাতে করে এখানে আসলে সেবার নাম করে যেন তেন সার্ভিস দিয়ে কেউ ব্যবসা করতে না পারে। কারণ আমি বলছি এটা আমার ডিজিটাল ইকোনমির ফাউন্ডেশন। বিএসসি পিএলসির জন্য আপনারা জানেন যে আমরা একটা নতুন পলিসি করেছি 50-50 আইটিসি কে, কারণ এখানে অনেক আনমনিটর্ড আইটিসি আছে। ভারত থেকে ক্যাশ নিয়ে আসা হয় এবং এটা আমাদের দেশের সোশ্যাল মিডিয়া নির্ভর যে সোশ্যাল হারমোনি, সেই হারমোনিকে ব্রেক করছে এবং তারা বিদেশে বসে সিরিয়ান বসাচ্ছে। ভুল পলিসির মাধ্যমে এদেশে সিরিয়ানগুলোকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল এবং ক্যাশ সার্ভারগুলো পরবর্তী ঢাকা থেকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে মেডিয়েশন সার্ভার, ক্যাশ সার্ভার, সিরিয়াল সার্ভার সব ওদিকে, এই যে রাউটারগুলো ওদিকে, ফলে তারা ওখানে বসে আমাদের ইন্টারনেটের উপরে সার্বভৌমত্ব নিয়েছে। তো আমরা এটা ব্রেক করব, অর্থাৎ লাইসেন্স রেজিম ব্রেক করার পাশাপাশি আমরা এই স্ট্রাকচারটাও ব্রেক করার চেষ্টা করব। তো আপনারা দেখেছেন যে আমরা আইটিসির উপরে ব্লকিং এনেছি এবং আমরা ধীরে ধীরে আরেকটু ব্লকিং আনবো। কারণ হচ্ছে আমার যদি সাবমেরিন কেবল, আইটিসি, দুটো সাবমেরিন কেবল এবং আইটিসি থাকে তাহলে পেয়ার শেয়ার অনুসারে তারা 33%-এর বেশি পেতে পারে না, দেখা যাচ্ছে তারা 70%-এর কাছাকাছি চলে গেছে। তো আমরা এখানে ব্লকিং আনবো। ব্লকিং আনার সাথে সাথে আমরা সিমিওয়াই 6-এ যাবো খুব দ্রুতই। তো সেখানে আমরা আমাদের কাজ এক্সপিরাইট করছি, অর্থাৎ বিএসসি পিএলসির যে ক্যাপাসিটি আমরা বাড়ানোর, ইন্টারনেট সার্বভৌমত্বের পয়েন্টে আমরা বিএসসি পিএলসির ক্যাপাসিটি বাড়াবো এবং সেখানে যারা বড় লার্জ স্কেল বিনিয়োগকারী আছেন, হাইপার স্কেলার আছেন, ডেটা সেন্টার ব্যবসায়ী আছেন, আমরা তাদের জন্য নতুন ইন্টারনেট প্যাকেজ সাশ্রয়ী মূল্য ঘোষণা করব, যাতে করে আমরা এআই নিয়ে যারা কাজ করেন, যারা ডেটা সেন্টার এবং ক্লাউড বিজনেস করতে চান এবং অন্যান্য হাইপার স্কেলার বিজনেস করতে চান, আমরা তাদেরকে ইনফ্রা সুবিধা দিব, আর কি ইন্টারনেট ভিত্তিক ইনফ্রা সুবিধা দিব। এমএনও গুলোর জন্য আমরা ভয়েস ওভার ওয়াইফাই চালু করে দেওয়ার চেষ্টা করব। ফিক্স ওয়্যারলেস প্রশ্নে আমাদের অবস্থানটা হচ্ছে এরকম, আমাদেরকে দেখতে হবে যে এই যে ফিক্স ওয়্যারলেস অ্যাক্সেস, এটার কস্ট অফ স্পেকট্রাম কি। অর্থাৎ আপনি তো খুবই এক্সপেন্সিভ কাভারেজ লেয়ার যে ফ্রিকোয়েন্সিটা আছে এটা খুবই এক্সপেন্সিভ। এই এক্সপেন্সিভ ফ্রিকোয়েন্সির বিপরীতে আপনি আসলে কি পরিমাণ আর্ন করছেন, অর্থাৎ কস্ট অফ যে স্পেকট্রাম সেটা অ্যানালাইসিস করতে হবে। আরেকটা মৌলিক জিনিস যে কারণে আসলে এফডব্লিউ পৃথিবীতে খুব বেশি করে নেই, সেটার একটা কারণ হচ্ছে যে রিপিটার নয়েজ তৈরি করে। যেহেতু আমাদের দেশে ঘনবসতিপূর্ণ দেশ, সেই জন্য এটা টেকনিক্যালি কতটা ফিজিবল এই টেস্টটা করতে হবে। এই টেস্টটা করার পরে এফডব্লিউ নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে, অর্থাৎ এখানে আমাদেরকে সায়েন্টিফিক অ্যাটিটিউড নিতে হবে। ঠিক আছে, এখানে আমরা কোনো রেশনাল ভূমিকা নেব না যে অমুককে বাদ দেওয়ার জন্য আমি এটা করবো বা অমুককে ভূমিকা, এটা কোনো রেশনাল কোনো আমরা সিদ্ধান্ত নিব না। আমরা একেবারে যৌক্তিক এবং সায়েন্টিফিক সিদ্ধান্ত নিব এই টেস্টের মাধ্যমে। সো বুঝতে পারছেন যে আমরা এখানে একটা যৌক্তিক লজিক্যাল রিজনিং এর মাধ্যমে আমরা পলিসিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাব। ৩,৫০০ আইএসপি লাইসেন্স আছে। এখন এদের মধ্যে কোনো কোয়ালিটি অফ সার্ভিস নাই, এবং বিটিআরসি বা ডট বলেন কারো এটা মনিটরিং ক্যাপাসিটি নাই। তো আমরা বলছি যে আমরা এগুলোকে মনিটরিং আওতায় আনবো, কিন্তু আপনারা ইন্ডাস্ট্রি যদি হেল্প না করে মনিটরিং, তাহলে সরকারের পক্ষে এটা সম্ভব না। আর
আর আপনারা যদি সরকারের পক্ষে সম্ভব না হলে আপনারা যদি না করেন, দিন শেষে কাস্টমার ডিস্যাটিসফাইড হবে এবং তারা নতুন পথ খুঁজবে, হয় মোবাইল ইন্টারনেটে যাবে অথবা স্টারলিংকে যাবে। এবং একই সাথে এমএনওদেরও আপনি যদি নিউ বেঞ্চমার্কটাকে অ্যাকোমোডেট এবং ওয়েলকাম না করেন, তাহলে আপনারা স্টারলিংকের কাছে বিজনেস হারাবেন। সো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে এবং আমি দেখতে পাচ্ছি এই ঘটনাগুলোর কনসিকুয়েন্স, যেন আপনাদেরকে প্রিপেয়ার হতে হবে। 500 টাকা দিয়ে ইন্টারনেট পাওয়া যায়, আইএসপি একজন বলেছেন, কিন্তু আমি একই সাথে বলি ইটস গুড, টাকার অঙ্কে এটা অনেক কম, ঠিক আছে, কিন্তু আপনার কোয়ালিটির দিক থেকে এটা পৃথিবীর ওয়ার্স্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ ইট। আপনি যদি আজকে ক্রস বর্ডার যান, ভারতে একটা আইএসপির ইন্টারনেট ব্যান্ডউইথ স্পিড 200 থেকে 300 আমি নিজে মেপেছি, কিন্তু বাংলাদেশে এখনো 3, 4, 5 পাওয়া যায়। এবং সেটার জন্য আমাদের একজন ফ্রিল্যান্সার বলেছেন ওনারা কাজ করতে পারেন না। এখনো ঢাকায় নেটওয়ার্ক ট্রাফিকের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ কল, যেটা কিনা ডেটা বিয়ারের দিক থেকে খুব ছোট সামান্য একটা ডেটা, সেখানে একটু পরপর রিকানেক্টিং আছে। দিস ইজ আনএক্সেপ্টেবল। তো সুতরাং মোবাইল ইন্টারনেট বলুন কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেট বলুন, যে আপনারা যে কোয়ালিটি সার্ভিস দিচ্ছেন, দ্যাট কোয়ালিটি ইজ ওয়ার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা প্রমাণ, উকলা স্পিড টেস্টে যান, 132টার মধ্যে আমাদের র্যাঙ্কিং 99তম বা 102তম। ব্রডব্যান্ডে যান, 99টা কান্ট্রির মধ্যে 87তম। তারপর আমাদের পিছনে আছে কে? যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান আমাদের উপরে, সিরিয়ার মতো দেশ, তাদের সাথে আমরা কম্পিট করি। হয় সেখানে 1.5 যুগ ধরে যুদ্ধ চলছে, আমাদের একটা ফ্ল্যাট কান্ট্রি, এখানে আমাদের এই সমস্যা হবে কেন? আমাদের তো এই সমস্যাগুলো হওয়ার কথা না। তো সুতরাং আমাদের রিয়েলাইজেশনের মধ্যে আনতে হবে, এই সমস্যাগুলোতে উত্তরণের জন্য আমাদেরকে সরকারকে যেমন আগে আসতে হবে, বেসরকারকে আগে আসতে হবে। এমএনওদেরকে আমরা অ্যান্টিটিয়ার প্রশ্নে অনেক ছাড় দিব এবং সেটা আমরা প্রমিস করেছি যে আমরা তাদেরকে ডার্ক ফাইবারের ব্যবস্থা করে দেব এবং একই সাথে খাবার পরে দেব। তাহলে এটার মডেলটা কি হতে পারে? একটা মডেল হতে পারে এরকম যে বিসিসির সাথে যে ফাইবারটা আমাদের সামিট এবং ফাইবার এট হোমের সাথে আছে, সেটার মাত্র 2টা কেবল ব্যবহার হয়, বাকি কেবল ব্যবহার হয় না। তাহলে আমরা বাকি কেবল লিজ দেওয়ার উদ্যোগ নেব, বাকি কেবল আমরা অন্যদেরকে অফার করব। বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ 12টা কোড ব্যবহার হয়, বাকি 12টা থেকে 36টা কোড ব্যবহার হয় না। সেই কোড কিভাবে ব্যবহার হয়, সে ব্যবহার করা যাবে, তার উদ্যোগ আমরা নেব। একই সাথে পিজিসিবির, অর্থাৎ আনইউজড যে ফাইবারটা আছে, আমরা বলছি এটা ন্যাশনাল অ্যাসেট, এই ফাইবারটাকে আমরা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে সরকারের 4টা এজেন্সি নিয়ে একটা ফাইবার ব্যাংক তৈরি করার চেষ্টা করব। এবং এই ফাইবার ব্যাংকটা এমনভাবে কাজ করবে, সেটা তারা যার লাগবে তাকে ফাইবার ভাড়া দেবে। কারণ কি? কারণ হচ্ছে আমার 4Gতে স্লাইসিং লাগবে। স্লাইসিংটা কি? ব্রাক বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও, ব্রাক চায় তার কাস্টমারদেরকে সে একটা প্রিমিয়ার সেবা দিবে, এন্ড টু এন্ড স্লাইসিং সেবা, যার ব্যান্ডউইথ কখনো 20 Mbps এর নিচে নামবে না। তাহলে এইটা দেওয়া সম্ভব যখন আমি ব্রাককে এন্ড টু এন্ড ফাইবার সহ এন্ড টু এন্ড স্লাইসিং অফার করতে পারবো, তার আগে এটা হবে না। তো সুতরাং আপনাদের যে মনোপোলিস্টিক বা ডুওপোলিস্টিক অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ থেকে আপনারা সরে আসেন। আমরা চেষ্টা করব যে ইউ লে মোর ফাইবার অ্যান্ড ডু মোর বিজনেস। এক্সিস্টিং ফাইবারকে যক্ষের ধনের মতো করে আটকে রেখে বাংলাদেশের ডেটা মার্কেটকে ব্লক করে রাখার যে পলিসিগুলো নেওয়া হয়েছে, সেই পলিসিগুলো সরকার ব্রেক করবে এবং সেখানে আমি আপনাদের সবার সমর্থন চাই। ট্যাক্সেশন প্রশ্নে যেটা বলা হয়েছে, আপনারা জানেন যে কর জিডিপির হার খুবই কম। আমি স্যারকে অন্তত 3 বার আমি স্যারকে অনুরোধ করেছি যে স্যার ডেটা প্রাইস কমাতে চাই 20%। স্যারের একটা কনসার্ন যদি রেভিনিউ কমে যায়, ঠিক আছে। এখন এটা একটা জাতীয় সমস্যা, এটা শুধু সরকারের সমস্যা না। কেন কর জিডিপি 10%, এটা একটা মানুষের, আমাদের সবাইকে, নাগরিককে উদ্ধার এই প্রশ্নের উত্তর দিতে হবে। এটা শুধু সরকারের সমস্যা না যে সরকার ট্যাক্স কালেকশনে ব্যর্থ হচ্ছে, আমরাও ট্যাক্স দিচ্ছি না, আমাদের ব্যবসায়ীরা করজালের বাইরে, আমাদের ধনীরা করজালের বাইরে। এখন যখনই এই প্রশ্নটা আসে, আমি তাইমুর ভাইকে একবার চ্যালেঞ্জ করেছিলাম, আমি আপনি দেখেন অন্য অনেক দেশে আছে, আসলে আছে, কিন্তু এই যে 56% বা এরকম ট্যাক্স স্ট্রাকচারটা আছে, সত্যিকার অর্থে যদি দেখেন যে এগুলো সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, যেগুলো হলো এফডিআই অ্যাট্রাক্ট করতে পারে সেই দেশে আছে।
তো তাহলে আমাদেরকে আসলে যৌক্তিকভাবে এটা কমিয়ে আনতে হবে। তাহলে কমিয়ে আনার জন্য কেন কি দরকার? কমিয়ে আনার জন্য আপনাকে এনশিওর করতে হবে যে আইএসপি সরকারের ট্যাক্স ভ্যাট ফাঁকি দেয় না। আপনার যে ৩,৫০০ আইএসপি আছে, এই আইএসপির মধ্যে কে বলতে পারবেন যে 100% আইএসপি রেভিনিউ দেয় না? ১০০ বা ২০০টা ঠিকভাবে দেয়, বাকিরা ঠিক মতো দেয় না। তো তাহলে আবার এটা কেন দেয় না? আপনি তো চাইলে আইএসপি যেখান থেকে ম্যান্ডেট কিনে সেখান থেকে আপনি রেভিনিউ কাটতে পারতেন। বিগত সরকার যেহেতু ঘুষ খেয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে সব লাইসেন্স দিয়েছে, তারা সোর্স থেকে রেভিনিউ কালেকশনের এই মডেলগুলো ইমপ্লিমেন্ট করে যায়নি, যেগুলো আমরা করার চেষ্টা করব। সুতরাং আপনারা মনে করেন না যে আপনাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করব। আসলে আমরা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে আসতে চাই। এখনো লাইসেন্স আসে নাই, নতুন লাইসেন্স আসে নাই। এটার একটা ভালো দিক হচ্ছে এরকম যে আমরা এক্সিস্টিং রং পলিসিতে নিউ প্লেয়ারকে খেলতে দিব না। ইশরাক আছেন বা অন্যান্য পলিটিক্যাল লিডার আছেন, আমরা চাই যে আমরা বর্তমান যে রুলগুলো আছে এই রুলগুলোকে আমরা চেঞ্জ করবো, এখানে একটা ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করবো এবং তারপরে আমরা নিউ প্লেয়ারদেরকে এখানে আনবো। অর্থাৎ আমরা একসাথে বলছি আমরা এক্সিস্টিং মনোপলিদেরকেও তাদের যে ভুল গেম পলিসি আছে সেখান থেকে আমরা তাদেরকে ব্রেক করব, আমরা লাইসেন্স রেজিম ব্রেক করব এবং একই সাথে নতুনদের জন্য আমরা এমন পলিসি তৈরি করব তাতে যারা এখানে এসে ফেয়ার প্লে করতে পারে। আনফেয়ার প্লে আমরা করতে দিব না। হ্যান্ডসেট নিয়ে কথা বলেছেন। যখন এই হ্যান্ডসেট আছে যে ডিভাইস পেনিট্রেশন অনলি 40%, কিন্তু এই 40%-এর মধ্যে আবার 20% হচ্ছে অবৈধ হ্যান্ডসেট। সুতরাং আপনার এক্সিস্টিং যে ডিভাইস মার্কেটটা, এটা আমার ডিজিটাল ইকোনমির একটা বড় ধরনের ব্লকার। এটাকে অর্থাৎ ডিজিটাল সার্ভিস বা ধরেন সরকারি সেবা বিকেন্দ্রীকরণ যদি আমরা গ্রামের মানুষের কাছে নিয়ে যেতে চাই বা প্রান্তিক পর্যায়ে বা রিক্সাওয়ালার মানুষের কাছে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে অ্যাক্সেস টু ডিভাইস ইনক্রিজ করতে হবে। তো সেজন্য কিস্তিতে হ্যান্ডসেট বিক্রি করতে হবে, কারণ আমার দেশের মানুষ একটা স্মার্টফোন 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা দিয়ে কিনতে ব্যর্থ। পৃথিবীর সব দেশে এখনো ধনীরা সহ, আমি নিজে নেদারল্যান্ডসে কিস্তিতে ফোন কিনি, কিন্তু বাংলাদেশে সম্ভব না। কেন সম্ভব না? এই প্রশ্নের উত্তর নেই। আপনারা মনে করেন যে কাস্টমার টাকা নিয়ে হ্যান্ডসেট নিয়ে পালিয়ে যাবে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। বাংলাদেশ, আমরা যদি মাইক্রো ক্রেডিটের রেট অফ রিটার্ন দেখি 99%, কিভাবে তারা পাচ্ছে? তা আপনারা পাচ্ছেন না কেন? ইউ ট্রাই। যখন আমাকে বলা হয় যে হ্যান্ডসেট দিতে হবে কিন্তু সিম লক করে দিতে হবে, আমি আনটেস্টেড কোনো পলিসি অ্যাপ্লাই করতে পারবো না। আপনি হ্যান্ডসেট একটা সিম লক করে মার্কেটে ছাড়েন, 2টা সিম লক করে ছাড়েন এবং সম্পূর্ণ আনলক করে ছাড়েন, আমি রেজাল্ট দেখতে চাই। আমি বিশ্বাস করি আপনি যদি সম্পূর্ণ আনলক করে ফোন দিয়ে দেন, তাহলে যেটা হবে গ্রামীণ